এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা নতুন সিলেবাসের 11 ক্লাসের বাংলা বিষয়ের একটি কবিতার উপর এই ভিডিও প্রস্তুত করছি। কবিতাটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর কবির নাম মাইকেল মধুসূদন দত্ত। মূল গ্রন্থের নাম চতুর্দশপদী কবিতাবলী। এর 86 সংখ্যক কবিতা এটি। আমরা এখন মূল কবিতায় যাবার পূর্বে কবি সম্পর্কে দু চারটি কথা আলোচনা করে নিতে পারি। কবি মাইকেল মধুসূদন অত্যন্ত প্রতিভাধর। তিনি বিদ্যাসাগরের থেকে মাত্র 4 বছরের ছোট। বিদ্যাসাগরের যেখানে জন্ম হয়েছে 1820 খ্রিস্টাব্দে, সেখানে মধুসূদনের জন্ম হয়েছে 1824। আর বিদ্যাসাগরের মৃত্যু হয়েছে 1891। সেখানে মধুসূদন দত্ত অনেক আগেই তার জীবনদীপ নিভিয়ে গেছে। সেটা ছিল 1873। এখন দুই মহীরুহ, একদিকে বিদ্যাসাগর, অন্যদিকে মধুসূদন। এই দুই মহীরুহর কথা বলতে গেলে প্রথমেই আমরা মধুসূদন সম্পর্কেই বলি। মধুসূদন তাঁর যে চতুর্দশপদী কবিতাবলী, সেখানেই তিনি তাঁর আত্মপরিচয় দিয়েছেন এইভাবে: যশোরে সাগর দাঁড়ি কবতক্ষ তীরে, জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ জননী জাহ্নবী। তাহলে তাদের যে পূর্বপুরুষের যে জন্মস্থান, সেটা ছিল বাংলাদেশের যশোর জেলায় কবতাক্ষ নদীর তীরে, এবং সেই মধুসূদন দত্ত সেখান থেকে কিন্তু কলকাতায় আসেন। তার পিতা রাজনারায়ণ দত্ত কলকাতা হাইকোর্টের একজন প্রখ্যাত ব্যবহারজীবী, এবং যেহেতু মধুসূদন দত্ত ছিলেন পিতা মাতার একমাত্র সন্তান, যাকে প্রবাদে বলা হয় শিবরাত্রি সলতে সাধারণ প্রতিভাধর, ফলে তাকে কলকাতায় এনে কলকাতায় স্কুলে ভর্তি করানো হয়। যে স্কুলে তিনি ভর্তি হন, সেখানে শুরু হয় চর্চা, এবং বহু সাধারণ বাঙালি টিচার যেমন সেখানে ছিল, সেই সঙ্গে ছিল অনেকেই খ্রিস্টান ধর্মাবলম্বী, এবং সেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে দু একজন ছিল মধুসূদনের কাছে অত্যন্ত নজর কাড়া। এখন মধুসূদন দত্তকে পূর্ণ জানতে গেলে, তার সম্পর্কে সঠিক তথ্য জানতে গেলে, যে সমস্ত বই বা তার সম্পর্কে যারা পুস্তক রচনা করেছেন তাদের মধ্য থেকেই সংগ্রহ করতে হয়। তাই এ প্রসঙ্গে বনফুলের শ্রী মধুসূদন নামে একটি নাটক আছে। এই নাটকেই মধুসূদন চরিত্রের যে আবির্ভাব এবং তার যে প্রভাব, সেটি আলোচিত হয়েছে। মধুসূদন সম্পর্কে বলতে গেলেই আমাদের মনে পড়ে অনেকটা গ্রিক ট্র্যাজেডির মতো। মানুষের অসীম ক্ষমতা, অসীম সম্ভাবনা থাকা সত্ত্বেও তার যে পতন, সেই পতনটি কিন্তু চরিত্রের মধ্যেও লক্ষ্য করা যায়। মধুসূদন দত্তের সঙ্গে অনেকটাই তুলনীয় গ্রিক ট্র্যাজেডির যিনি নায়ক, যেটি ভারতীয় মহাকাব্যে তার নাম হচ্ছে কর্ণ, যার প্রচুর সম্ভাবনা ছিল। রাজার পুত্র, ক্ষত্রিয় বংশে জন্ম, বহু প্রতিভা,
তৎসত্ত্বেও তাকে কিন্তু নিয়তির নির্মম যূপকাষ্ঠে সে বলি হয়ে গেছে। কর্ণ বারবার বলেছে, দৈবত্বং কুলে জন্ম মদারত্তম তু পৌরসম। হ্যাঁ, মানুষের মনে কর্ণের প্রতি যে ভালোবাসা, যে দরদ, সেটা যতই থাকুক না কেন, শেষ পর্যন্ত কিন্তু তিনি ট্র্যাজিক নায়ক হয়ে উঠেছেন। তার যে দুঃখ যন্ত্রণা, সেটা মহাভারতের পাতায় প্রতিফলিত হয়েছে। মধুসূদনও তাই। মধুসূদন একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও সে প্রথম থেকেই চেয়েছিল আমি মহাকবি হব, ইংল্যান্ডে যাব এবং আমি একজন খ্যাতনামা ইংরেজি সাহিত্যের মহাকবি হব। এবং তার সামনে ছিল মহাকাব্য, যাকে বলে এপিক। সেই এপিক রচনা, ইংরেজি ভাষায় এপিক রচনা এবং তার সমস্ত প্রতিভাকে সাহিত্যের স্রোতে ভাসমান করে দেওয়ার জন্য একসময় নিজের ধর্ম ত্যাগ করায়, মাতা পিতাকে ত্যাগ করে, সম্পত্তি থেকে বঞ্চিত হয় এবং সুদূর ফ্রান্সের ভার্সাই নগরী, কখনো বা মাদ্রাজে, বিভিন্নভাবে এমনকি কলকাতাতে সেই অযৌত সম্ভাবনা যার মধ্যে ছিল, যার অর্থের ছিল প্রাচুর্য, যে দুঃখ কোনোদিন দেখেনি, অন্নাভাব কাকে বলে জানতো না, তার চরমতম দুর্দিন ঘনিয়ে এসেছিল। এবং সেই দুর্দিনে তার স্ত্রী, প্রথম স্ত্রী রেবেকা, দ্বিতীয় স্ত্রী হেনরিয়েটা কিন্তু তাকে ছেড়ে যায়নি। আর অন্যদিকে তখন বাংলাদেশের উদীয়মান যে ব্যক্তিত্ব, তার নাম বিদ্যাসাগর। শুধু বিদ্যাসাগর নয়, তার সঙ্গে তার বন্ধু রাজনারায়ণ বসু এবং আরও অনেকে তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিল। এ প্রসঙ্গে গৌরদাস বসাকের নাম অবশ্যই উল্লেখ করতে হয়। এই গৌরদাস বসাক তিনিও একজন ছিলেন ব্যবহারজীবী, কলকাতা হাইকোর্টের। তাঁর অনুপ্রেরণায় মধুসূদন বাংলায় প্রত্যাবর্তন করেন এবং বাংলা ভাষা ও সাহিত্যে আত্মনিয়োগ করেন। এর পূর্বে তিনি কিন্তু প্রথম যে তার সাহিত্য চর্চা, সাহিত্য রচনা, সেটা ছিল ইংরেজিতে। সেই কাব্যটির নাম ছিল দ্য ক্যাপটিভ লেডি। ইংরেজিতে এই ক্যাপটিভ লেডি দিয়েই তার হাতেখড়ি। এর সঙ্গে আমরা তুলনা করতে পারি ঋষি বঙ্কিমচন্দ্রের। তিনিও প্রথম যে সাহিত্য রচনায় আত্মনিয়োগ করেছিলেন, সেটিও ছিল তার ইংরেজি দিয়ে, সেটি ছিল দ্য রাজমোহন ওয়াইফ। অর্থাৎ ব্রিটিশরা ভারতবর্ষে তাদের ক্ষমতা, শিক্ষা, তাদের সংস্কৃতি এমনভাবে ছড়িয়ে দিয়েছিল যে ইংরেজি দিয়ে শিক্ষা লাভ করা এবং ইংরেজি মাধ্যম ভারতীয়দের উন্নয়নের সোপান, এইরকম একটা বাতাবরণ তৈরি হয়েছিল। সেই বাতাবরণে মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র প্রভৃতির মতো অনেকেই সেদিন ইংরেজির প্রতি আস্থা জানিয়েছিলেন। এখন এই মধুসূদন দত্ত তাঁর যে শেষের জীবনের যে কয়েকটি বছর অত্যন্ত দারিদ্র, অত্যন্ত কষ্ট, পাওনাদারের যে টানাটানি, অভাব, অনটন, রোগ, সন্তান সন্ততিদের মধ্যে না খেতে পাওয়ার যন্ত্রণা, এগুলো তাকে কিন্তু একেবারে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়েছিল। অনেক টাকা রোজগার করেছেন, কিন্তু যত টাকাই রোজগার করুন না কেন, সে টাকা দিয়ে তার কিন্তু যা প্রয়োজন, সে প্রয়োজন মেটেনি। এ প্রসঙ্গে মধুসূদন চরিত্রের সঙ্গে আমরা তুলনা করতে পারি চার্লস ডিকেন্সের একটি উপন্যাসের। সেই উপন্যাসটির নাম ডেভিড কপারফিল্ড। এই ডেভিড কপারফিল্ড
একটি বায়োগ্রাফিক্যাল নোভেল। আর এই উপন্যাসে একটি চরিত্র আছে মিস্টার মিকোবর। সেই মিকোবর অর্থাৎ সে যা রোজগার করতো দিনে তার থেকে সে খরচ করতো অনেক বেশি। আমরা যাকে বলি, একটা ইংরেজিতে প্রবাদ আছে, কাট আউট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ, অর্থাৎ আয় বুঝে ব্যয় করো। এই নীতিতে যেমন মিস্টার মিকোবরও বিশ্বাস করতেন না, তেমনই মধুসূদনও। অন্যদিকে বিদ্যাসাগর তার সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থিত। এবার আমরা আসব রোগ যন্ত্রণা কাতর, অর্থহীন, সম্মানহীন, এমনকি পরিজনহীন এই অবস্থায় মধুসূদনের জীবন শেষ হয়। কিন্তু ইতোমধ্যেই তিনি রচনা করে দিয়ে গেছেন বহু সাহিত্য। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কিছু নাটক, কৃষ্ণকুমারী, পদ্মাবতী, যেমন ঠিক তেমনই বিভিন্ন কাব্যগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য মেঘনাদবধ, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, এছাড়াও চতুর্দশপদী কবিতা। ওখানে বিখ্যাত প্রহসন রচনা করেছেন। একটির নাম একেই কি বলে সভ্যতা, অপরটির নাম বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। এই দুটি প্রহসনের মাধ্যমে তৎকালীন যে বাংলার যে জীবন, একদিকে যুবশক্তির অধঃপতন, অন্যদিকে সমাজের ভণ্ড সমাজপতিদের যে নির্যাতন, তা প্রকাশ পেয়েছে। বঙ্কিম সম্পর্কে অনেক সমালোচকই বলেন যে বঙ্কিম অনেক বড় বড় চরিত্র নির্মাণ করেছেন। সেসব চরিত্রের মধ্যে রাজসিংহ, ভবানী পাঠক, চন্দ্রশেখর, প্রতাপ যেমন আছে, তেমনি সীতারাম, গুরগান খাঁ চরিত্র রয়েছে। সেসব সমালোচকেরা বলেন বঙ্কিম অনেক বড় বড় চরিত্র রচনা করেছেন, কিন্তু একটিও বাঙালি চরিত্র রচনা করতে পারেননি। মধুসূদন সম্পর্কেও আমি বলব, মধুসূদনের যদি বাঙালির যে জীবনচিত্র সে যদি তোলার ক্ষেত্রে বলা হয়, তাহলে কিন্তু সব থেকে উল্লেখযোগ্য যেটি হবে সেটি ওই প্রহসন দুটি, অর্থাৎ একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। এইভাবে মধুসূদন দত্ত স্বল্প জীবনকালের মধ্যে দিয়েই তিনি কিন্তু বাংলা সাহিত্যে একটি নতুন ধারার আগমন ঘটালেন। আর এ প্রসঙ্গেই এই কাব্যধারা সম্পর্কে বলতে গিয়ে তিনি যে বিষয়ের প্রতি বাঙালি জাতিকে নূতনত্বের স্বাদ দিয়েছেন সেটি হচ্ছে, এক নম্বর হচ্ছে সনেট, আর দু নম্বর হচ্ছে এই সনেটের মধ্যে তার বিশেষ একটি ছন্দের প্রবর্তন, যাকে আমরা বলি অমিত্রাক্ষর ছন্দ। এই অমিত্রাক্ষর ছন্দটি মিল্টনের ব্ল্যাঙ্ক ভার্সের অনুকরণে রচিত। সেটি বিশেষত্ব এইটি, আমাদের যেখানে মিত্রাক্ষর অর্থাৎ যাকে আমরা পয়ার বলি, অর্থাৎ দুটো লাইনের মধ্যে যে মিল, সেই মিল তার এই কবিতায় খুঁজে পাওয়া যায় না। তিনি অমিল রেখেছেন, অর্থাৎ চরণান্তরে মিল নেই, চরণ থেকে চরণান্তরে ভাবকে তিনি প্রসারিত করেছেন। তার মতে মিত্রাক্ষর হচ্ছে এক ধরনের শৃঙ্খলিত অবস্থা, সেই শৃঙ্খল মোচন করেছেন। তাহলে সনেটের ক্ষেত্রেও তার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সনেট প্রধানত দু ধরনের, একটি হচ্ছে পেত্তার্কীয় বা ইতালীয় সনেট, আর দ্বিতীয়টা হচ্ছে শেক্সপিয়ারীয় সনেট। তিনি এই দুই সনেটের একটা অ্যামালগ্যামেট করেছেন। আমরা দেখেছি যে পেত্তার্কার সনেট এবং শেক্সপিয়ারের সনেটের মধ্যে মিল হচ্ছে প্রথমত ৮-৬, অর্থাৎ প্রথমে থাকবে ৮টি চরণ, একে বলে অষ্টক, আর দ্বিতীয় স্তবকে থাকবে ৬টি চরণ, একে বলে শতক। এটি মিল আছে, কিন্তু দেখা যাচ্ছে যে শেষের যে লাইনে অর্থাৎ শতকের মধ্যে শেক্সপিয়ারের কিন্তু শেষ দু লাইনে মিল থাকছে, অথচ পেত্তার্কার সেখানে কিন্তু মিল নেই। আমরা
মধুসূদন দত্তের যখন কবিতাটা পড়ব, বিদ্যাসাগর নামক এই যে চতুর্দশপদী কবিতাবলী পড়াব, তখন আমরা বুঝতে পারব এর মিল কেমন আছে। এই কথা বলে আমরা এখন মূল কবিতার প্রসঙ্গে চলে যাই। কবিতাটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার বিদ্যাসাগরের পরিচিতি আমি সামান্য দিয়েছি। বিদ্যাসাগরের এইকে নিয়ে অনেক কবি, অনেক সাহিত্যিক তারা কিন্তু তাঁর স্তুতি বাক্য করেছেন। এখানে আমরা আরেকজন বাংলার কবি যাকে ছন্দের জাদুকর বলা হয়, সে সত্যেন্দ্রনাথ দত্তেরও কবিতার দুটি লাইন আমরা এ প্রসঙ্গে উদ্ধার করতে পারি। তাঁর কবিতার লাইনে ছিল, বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর্যে সুগম্ভীর, সাগরে যে অগ্নি থাকে কল্পনা তা নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। তাহলে এই যে বিদ্যাসাগর, দরিদ্র থেকে দরিদ্রতম ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। মেদিনীপুরের বীরসিংহ গ্রামের সেই মানুষটি আজকে বাঙালি জাতির কাছে প্রাতঃস্মরণীয়। তার এই প্রাতঃস্মরণীয়তারকে আমরা যদি বিভাজন করি তাহলে দুটো ভাগে ভাগ হয়। একদিকে তিনি আমাদের জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছেন, দ্বিতীয়ত তিনি আমাদের যত রকমের কুসংস্কার আছে সেই কুসংস্কারের বেড়া ভেঙে দিয়ে তিনি অবিচল মাতৃমূর্তি সম সকলকে তাঁর যে অভয় হস্ত তিনি প্রদর্শন করিয়েছেন। তিনি একাধারে ছিলেন বিদ্যাসাগর, অন্যধারে ছিলেন করুণাসাগর। তাঁর জীবনের যে বিষয়গুলি রয়েছে সেগুলি এখন যেন কিংবদন্তিতে পরিণত হয়েছে। বিদ্যাসাগরের মায়ের কথা, বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের কথা, বিদ্যাসাগরের তার যে জীবনকালের কথা, এমনকি তার পুত্র নারায়ণের কথা, বিধবা প্রথা চালু করা, বহুবিবাহ প্রথা রোধ করা, সাময়িক পত্র প্রকাশ করা, সাহিত্যে কিভাবে নূতনদের বর্ণপরিচয় ভালোভাবে শেখানো যাবে। এর পূর্বে বর্ণপরিচয় ছিল, কিন্তু তিনি নতুনভাবে 1855 সালে তিনি তৈরি করলেন বর্ণপরিচয়ের প্রথম ভাগ, এবং এই প্রথম ভাগ পরবর্তীকালে দ্বিতীয় ভাগ তাঁর। এছাড়াও আছে অজস্র অনুবাদ রচনা, হিন্দি থেকে, ইংরেজি থেকে, সংস্কৃত থেকে, নানা ভাষা থেকে তিনি প্রচুর উপাদান তৈরি করলেন যাতে বাংলা ভাষা সমৃদ্ধ লাভ করে, বাংলা ভাষা স্বাধীনতা লাভ করতে পারে, এবং যৌব শক্তিকে তিনি যেন এর মধ্যে স্থাপন করেছেন। তাঁর বাংলাকে বলা হয় বিদ্যাসাগরীয় গদ্য, তাকে বলা হয় বাংলা গদ্যের জনক। এই বিদ্যাসাগরের শিক্ষার যে দিক, সে দিকটি অনন্ত। ও দু চারটে কথায় বলে তাঁর যে বিদ্যাসাগরের যে শিক্ষার প্রতি তার যে অনুরাগ, বাঙালি জাতিকে শিক্ষিত করার জন্য তার যে অভিযান, বিশেষ করে নারী জাতির প্রতি তাদের শিক্ষার প্রতি তাঁর যে কার্যকারিতা, সেগুলি এক্ষুনি সবটা প্রকাশ করা সম্ভব নয়। সচেতন পাঠক এই বিদ্যাসাগর সম্পর্কে বিভিন্ন পত্রপুস্তক থেকে জেনে নিতে পারবে। আর বিদ্যাসাগরের যে অননীয় মনোভাব, বিদ্যাসাগরের যে চরিত্র দৃঢ়তা, এসব দেখে তার সঙ্গে তুলনা করা হয় সংস্কৃত এই বাক্যে। সেটি হলো বজ্রাদপি কঠোরানি মৃদুনামি কোমলাদপি। তাহলে তিনি বজ্রের মতো কঠিন, আবার কমল অর্থাৎ পদ্মের মতোই তিনি আবার
কবি, তিনি হচ্ছেন করুণা আঘন। সেই বিদ্যাসাগর চরিত্রকে নিয়ে মধুসূদন দত্ত তিনি এই কবিতার রচনা করলেন। অর্থাৎ একদিকে তাঁর বিদ্যা, অপরদিকে তার সমাজের প্রতি তার যে ভালোবাসা, যে মমত্ববোধ, সাধারণ মানুষের প্রতি তার যে টান, সেটা কিন্তু এই কবিতার মধ্যে আছে। আমরা এবার কবিতাটা পাঠ করে কোন কোন লাইনকে বিশেষ গুরুত্ব দেব সেদিকেই লক্ষ্য করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, না বাংলা নয়, একেবারে গোটা ভারতবর্ষ, আসমুদ্রী হিমাচল বিদ্যাসাগরকে সকলেই মান্যতা দেন। শুধু একটা আঞ্চলিক ভাষায় তিনি সীমাবদ্ধ নন। তার মহান কীর্তি, তার যে সাধারণ মানুষের প্রতি তার যে আকর্ষণ, সেগুলো এখন ভারত বিখ্যাত হয়ে গেছে। শুধু ভারত বিখ্যাত বললেও অত্যুক্তি হয়, কবিদের ভাষায় তিনি এখন জগৎ বিখ্যাত, যা রবীন্দ্রনাথও বলেছেন। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। তাহলে তুমি যে করুণার সিন্ধু, সিন্ধু মানে সমুদ্র, করুণার সাগর, তিনি যেমন বিদ্যার সাগর তেমনই করুণার সাগর, সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু, দুটোই দিন বানানটা আছে, দয়ে দীর্ঘই, অর্থাৎ দরিদ্র, দরিদ্র মানুষ জানে যে তুমি দরিদ্রের কেমন বন্ধু ছিলে। উজ্জ্বল জগতে হিমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে, কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় তব সুবর্ণ চরণে। প্রচুর উপমা, প্রচুর রূপক, প্রচুর তুলনা। এই কবিদের যে বলা হয় যে অতিশয়োক্তি, যাকে সেই অতিশয়োক্তি যতই করা হোক না কেন, তবু যেন পুরো বিদ্যাসাগর চরিত্রকে একটা কবিতার মধ্যে ধরে রাখা খুব কঠিন। ভারতচন্দ্র রায় বলেছিলেন, সম্ভব হইবে লুপ্ত শারদচন্দ্রিমা, অসম্ভব হইবে লুপ্ত শেঠের গরিমা। ঠিক এখানেও যেন তার প্রতিধ্বনি করে যায়। যতই অতিশয়োক্তি করা হোক না কেন, বিদ্যাসাগরের যে চরিত্র, তার যে মহানুভবতা, তাকে কোনো শব্দ দিয়ে, ধ্বনি দিয়ে, ছন্দ দিয়ে কখনোই তুলনা আনা সম্ভব নয়। যে জন আশ্রয় লয় তবে সুবর্ণ চরণে, খুব ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন ইচ। অর্থাৎ তার চরণ দুটি, অর্থাৎ পা দুটি ছিল সোনার। এখানে তুলনা করা হয়েছে, সোনার পা নয়। এখানে এগুলোকে বলা হয় যে রূঢ়ি শব্দ বা যোগরূঢ়ি শব্দ। অর্থাৎ এর যে আক্ষরিক অর্থ, সে আক্ষরিক অর্থের সঙ্গে এটা মিলবে না। এটা আবিধানিক শব্দ নয়, এই শব্দের সঙ্গে রয়ে গেছে লক্ষণা এবং ব্যঞ্জনা। অর্থাৎ সেই ব্যঞ্জনাদীপ্ত শব্দ প্রয়োগে মধুসূদন দেখালেন যে বিদ্যাসাগরের চরণ বন্দনীয়। সেই জানে কত গুণ ধরে কত মতে, শুধু সেই যে, এই ধরনের কথাগুলি ব্যবহার হয়েছে। সেই অর্থাৎ কে বিদ্যাসাগরকে চিনবে? কে? যে বিদ্যাসাগরের সংস্পর্শে আসবে। এখন বিদ্যাসাগরের সংস্পর্শে না আসার লোকও সে যুগে ছিল, কারণ চিরকাল যারা দার্শনিক, যারা মহানুভব, যারা সৎ, তাদের পাশে বেশিরভাগ মানুষই থাকে না। যখন তারা ইহলোক পরিত্যাগ করেন, যখন তারা কর্মকাণ্ড থেকে তারা চলে যান, তখন তাদের মূল্যায়ন হয়। এবং সেই মূল্যায়নে যখন তিনি একজন মহানুভব বলে প্রমাণিত হয়, তখন বিদ্যাসাগরকে আর কোনো সহযোগিতার কোনো পথ থাকে না। এটাই হচ্ছে একটা বড় ট্র্যাজেডি। সেই জানে কত গুণ ধরে কত মতে, কত গুণ, অজস্র গুণ। যদি আমরা শিক্ষার দেখি, নারী কল্যাণের কথা বলি, সমাজ সংস্কারের কথা বলি, অকাতরে দানের কথা বলি, তিনি চিকিৎসক হিসাবে কিভাবে সাঁওতাল পরিবারকেও তিনি কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন, কিভাবে বিধবা বিবাহে তিনি নিজের সর্বস্ব দান করেন, এই যে ব্যাপারগুলো,
এখানে যেন ইঙ্গিত করা হয়েছে। গিরিশ, তাহলে হলে তিনি একজন গিরির মধ্যে ঈশ, সর্বশ্রেষ্ঠ, হিমালয়ের মতো। কি সেবা তার সে সুখ সদনে, দানে বাড়ি নদীর উপা বিমলা কিঙ্করি। যেমন নদী তার দান করে, যে পান করি, স্নান করি এবং নানা কাজে লাগাই, বিদ্যাসাগরও যেন সেই রকম একজন কি হয়েছে না নদীর ন্যায়। এবং বিমলা কিঙ্করি, কিঙ্করি মানে দাসী, বিমলা অর্থাৎ যেটা হচ্ছে নির্মল, যেখানে কোনো রকমের কোনো পঙ্কিলতা নেই, কোনো রকমের কোনো দূষণ নেই, তাকে বলা হয়েছে বিমলা। যোগায় অমৃত ফল পরম আদরে, ফল আমরা প্রত্যাশা করি। এখানে ফল বলতে আমরা বলি যে আমাদের যেটা চাই, আমাদের ঈপ্সিত, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের ভরণ পোষণ সমস্ত কিছু, অর্থাৎ আমাদের জীবন যাপনে যা যা প্রয়োজন হয় সেগুলোই হচ্ছে ফল। এবং সেই ফল কেউ লাভ করতে পারে, কেউ লাভ করতে পারে না। কিন্তু বিদ্যাসাগরের কাছে এলে কোনো অনিশ্চয়তা নেই, সে যে প্রার্থিত, যে যাচেঙ্গা করে, তার যাচেঙ্গা অবশ্যই সম্পূর্ণ হয়। দীর্ঘশির তরুদল দাস রূপ ধরি, বড় বড় গাছ যাকে বনস্পতি বলে, তারা কি করছে যেন বিদ্যাসাগরের সঙ্গে তাদের তুলনা করা হয়, তারা দাস রূপ ধারণ করেছে। নদী যেমন তার জল দিয়েছে, গাছগুলোও তেমনই ফল, পাতা, ছায়া ইত্যাদি দান করে। যেন দাসী ওখানে ছিল নদী, আর এখানে দাস, অর্থাৎ যারা বিদ্যাসাগরের কাছে গেছে, সাহায্যের হাত বাড়িয়েছে, তাদের তিনি কখনো কোনোভাবেই প্রত্যাখ্যান করেননি। দীর্ঘশির তরুদল দাস রূপ ধরি, পরিমলে ফুলকুল 10 দিশ ভরি। পরিমল, পরিমল শব্দটি হচ্ছে এক কথায় প্রকাশ, অর্থাৎ ফল মূলের সুমিষ্ট গন্ধকে বলা হয় পরিমল। এবং 10 দিশ, 10 দিশ বলতে এখানে 10টা দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ু নৈঋত ঊর্ধ্ব অধ, এই যে 10 দিক, অর্থাৎ একটা মানুষের চারিদিকে যেভাবে সাহায্য লাগে সব সাহায্যের জন্য বিদ্যাসাগর একেবারে প্রস্তুত। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, দিনের বেলায় তিনি কি না ছায়া দান করছেন। বিশেষ করে গ্রীষ্মের দুপুরে যখন মানুষ ক্লান্ত, বিভিন্ন পশু পাখি ক্লান্ত, তখন তার কাছে আমরা আশ্রয় নিই। ঠিক তেমনি বিদ্যাসাগরের সময়ে যারা ক্লান্ত, যারা অর্থহীন, যারা অনাথ, যারা আতুর, যারা সমাজের নিষ্পেষণে পিষ্ট, তারা সব তার ছায়াতে এসেছেন। নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, এবং তিনি রাত্রিবেলায় সুন্দর স্বপ্ন, এবং সেই স্বপ্ন কি করে না আমাদের সমস্ত ক্লান্তি, দিনের বেলাকার যে ক্লান্তি, কর্মক্লান্ত যে হৃদয়, কর্মক্লান্ত যে মন, তাকে তিনি একেবারে করুণ হস্তের স্পর্শে একেবারে সুন্দর সাউন্ডলেস একটা স্লিপের তিনি ব্যবস্থা করেছেন। এইভাবেই কবিতাটি তিনি শেষ করেছেন। আমরা এখন এর যে মিলের কথা বলছিলাম, সেই মিলের দিকটা আমরা লক্ষ্য করতে পারি। এইভাবে হতে পারে, যেমন শেষের শব্দটি লক্ষ্য করতে হবে, প্রতিটি চরণের শেষ শব্দটি। যেমন প্রথম চরণের ভারতে, তারপরে আছে মনে। আমরা যদি বলি ভারতে, এটা ক বলি, তাহলে মনে আমরা করব খ। জগতে আবার এলো ভারতে আর জগতে মিল, তার মানে এটা ক। তারপরে আবার মনের জায়গায় দেখো কিরণে, সুতরাং এটা খ। তাহলে এই 4 লাইনে হলো ক খ ক খ। আবার পরেরটাই এলো কি, আবার এলো পর্বতে, আবার সেই ক। সুবর্ণ চরণে, চরণে মানে আবার খ। কত মতে, মতে মানে পর্বতে, তাহলে এটা হলো ক। আর সুখ সদনে, সদনে মানে এটা হলো খ। তাহলে আমরা প্রথম যে 8টি চরণ, যাকে আমরা অষ্টক বলি, সেই অষ্টকের মিল দাঁড়ালো এরকম ক খ ক খ ক খ ক খ। এবার আমরা দেখব শেষ 6টি চরণ, যাকে সনেটে বলা হয় শতক, তার মিলটা আমরা লক্ষ্য করতে পারি। সেটি হলো এরকম
দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করী। এই কিঙ্করী, তাহলে এই যে কিঙ্করী শব্দটা রয়ে দীর্ঘই বা রি, এই যে উচ্চারণটি বা এই ধ্বনিটি এ পর্যন্ত ছিল না। তাহলে ক খ ক খ যেখানে আমরা করেছিলাম অষ্টকে, সেটি এবার পরিবর্তিত হলো। এটিও আমরা ধরে নেব গ। এরপর আসছে যোগায় অমৃত ফল পরম আদরে। তাহলে আদরে, এই আদরে এটা রি নয় বা আগের দুটো অষ্টকের মিলের সঙ্গে মিল নেই, তাহলে গ এর পরে আমরা এটা ধরবো ঘ। এরপরে আসছে দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি, ধরির সঙ্গে আমরা কিঙ্করীর মিল দেখছি, তাহলে এটি আবার গ। আর পরেরটি হচ্ছে গিয়ে পরিমলে ফুলকুল 10 দিস ভরে, তাহলে আদরের সঙ্গে ভরে, এটিরও মিল পেলাম আমরা। তাহলে এটা আমরা বলবো গ ঘ গ ঘ হয়ে গেল। আর শেষের দুটি লাইন দেখি আমরা, দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, তাহলে কিঙ্করী ধরি বনেশ্বরীর সঙ্গে মিল হয়ে গেল। আবার নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, করের সঙ্গে ভরে এবং আদরে, তাহলে আমাদের শেষের যে স্তবকটি অর্থাৎ যাকে আমরা বলি ষটক, সেই ষটকের মিল হলো এরকম গ ঘ গ ঘ গ ঘ। আর অষ্টকে হলো ক খ ক খ ক খ ক খ। তাহলে এইভাবে আমরা একটা মিল লক্ষ্য করছি, অর্থাৎ শেক্সপিয়ারীয় সনেটের কিছুটা মিল আছে এখানে, আবার পেত্তার্কীয় সনেটেরও কিছুটা মিল আছে। পেত্তার্কীয় সনেটের মিল এখানে ষটকের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু কোনো রকমের দেখা যাচ্ছে যে যেমন শেক্সপিয়ারের সনেটের দুটো লাইনে যেমন মিল থাকে, সেই শেষ দুটো লাইনে কিন্তু মিল নেই, অর্থাৎ শেষ চরণ দুটির মিল নেই। অর্থাৎ এখানে তিনি একটা নতুন একটা দুটো ছন্দকে নিয়ে অ্যামালগ্যামেট করেছেন। আর আছে গিয়ে কি বলেছিলাম যে অমিত্রাক্ষর ছন্দ। অমিত্রাক্ষর ছন্দ হচ্ছে যে তার যে ব্ল্যাঙ্ক ভার্স, অর্থাৎ ব্ল্যাঙ্ক মানে ফাঁকা, অর্থাৎ একটা লাইনের সঙ্গে আরেকটা লাইনের যে ফাঁকা, অর্থাৎ সেখানে যে মিল এটা নেই, অর্থাৎ প্রতি দুটি লাইনে যে মিল সেটি নেই, আমরা লক্ষ্য করলাম। আর আছে শব্দ যোজনা। শব্দ যোজনার ক্ষেত্রে তিনি কিন্তু প্রচুর আবিধানিক শব্দ যোগ করেছেন। এক্ষেত্রে চতুর্দশপদী এই কবিতাটি, এই যে 86 সংখ্যক কবিতা, এই 86 সংখ্যক কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে হয়তো আবিধানিক শব্দের মধ্যেই রয়েছে, ধন্যাত্মক শব্দ আছে, কিন্তু এখানে অনুপস্থিত হচ্ছে পৌরাণিকতা। এখানে কিন্তু পৌরাণিকতার তেমন কোনো উল্লেখ নাই, কিন্তু যেমন মেঘনাদ বধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য বা বিভিন্ন নাটকের মধ্যে মধুসূদন দত্তের এই পৌরাণিকতাটা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। যাই হোক, আমরা এইভাবে এই কবিতাটিকে আমরা শেষ করলাম। এবার আমরা এখান থেকে প্রশ্নপত্রে চলে যাই। প্রশ্ন হবে, আগে বলা আছে যে এখানে প্রশ্ন নানাভাবে হবে, যেমন প্রথমটা হচ্ছে সাধারণ প্রশ্ন এবং সবই এমসিকিউ এবং ওএমআর সিটে উত্তর হবে। বিদ্যাসাগর এই যে কবিতাটি, এটির কবি কে? 4টে অপশান থাকলো, নিশ্চয়ই আমরা বলবো মাইকেল মধুসূদন দত্ত। এরপর আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে কবিতাটি, এর উৎস কী? উৎস তো আমরা বলে দিয়েছি, এর আগেই আলোচিত হয়ে গেছে, চতুর্দশপদী কবিতাবলী, এবং এটির হচ্ছে গিয়ে কত সংখ্যক? 86 সংখ্যক কবিতা। এবং এর সঙ্গে আরও একটা বিষয় আসতে পারে, এটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1866 সালে। এরপর আসবে আলোচ্য কবিতাটি কি জাতীয় রচনা? তাহলে আমরা তো দেখে নিচে আলোচনা করিয়ে দিলাম, সনেট জাতীয় রচনা। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর বলার কারণ কি? বিদ্যাসাগর হচ্ছে তখনকার দিনের একটি ডিগ্রি, এটা তখনকার দিনে দেওয়া হতো, এবং শুধু বিদ্যাসাগর নয়, অনেকেই লাভ করেছেন, অর্থাৎ যারা অসাধারণ শিক্ষায় পাণ্ডিত্য প্রদর্শন করতে পারতেন তাদের এইরকম একটা ডিগ্রি দেওয়া হতো। এখন যাকে আমরা সার্টিফিকেট বলি সেই ধরনের বিষয়, কিন্তু আমাদের এখনকার দিনে সার্টিফিকেটটা সব তো বেশিরভাগ ক্ষেত্রেই ভুয়া। তা তার কিন্তু ভুয়া সার্টিফিকেট নেই, তার যদি কোনো সার্টিফিকেট নাও থাকতো তাহলেও তিনি কিন্তু বিদ্যাসাগর, তাহলেও তিনি দয়ার সাগর, অর্থাৎ তিনি কোনো একটা কাগুজে বাঘ নয়। এখানেই সে কথাটি যে আমাদের 4টে যে অপশান থাকবে তার মধ্যে তুলে ধরতে হবে। এবার আসে
মেধাবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতোই অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন, এটা আমরা যদি স্তম্ভ করি, 1 স্তম্ভ, 2 স্তম্ভ, 3 স্তম্ভ, 4 স্তম্ভ, এইখানেও আমরা করতে পারি। এটা ক খ গ এই 4টে অপশান দেওয়া হলো এবং সেটা সত্য মিথ্যা সত্য মিথ্যা। অর্থাৎ এই যে লাইনটা দিলাম আমি পূর্বে, মেধাবী ঈশ্বরচন্দ্র সাগরের মতোই অগাধ ও পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তাহলে তিনি মেধাবী ছিলেন, তারপরে তিনি ছিলেন গিয়ে সাগরের মতো অগাধ ছিলেন। এই যে বিষয়টা এখানে সত্য মিথ্যা করতে করতে আমরা চলে যাব। এখানে হচ্ছে গিয়ে মেধাবী তো অবশ্যই, হ্যাঁ, তার সঙ্গে তিনি তার যে পাণ্ডিত্য সেটাও তিনি প্রকাশ করেছেন। কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এবার সেই বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, এই বিখ্যাত ভারতে, তাহলে এই যে 4টে অপশান দেবে, যে 3টে হয়তো আমাদের প্রদেশের নাম দেওয়া হলো আর একটা ভারতের নাম দেওয়া হলো, তখন যেটা ঠিক দিতে হবে অবশ্যই ভারতে দিতে হবে। এরপর আসবে বিদ্যাসাগরকে দিনের বন্ধু বলার কারণ কি? অর্থাৎ এই যে দিন শব্দটির দিয়েও বলা যেতে পারে, তার যে হ্রস্বইকার দীর্ঘইকার দিয়েও একটা আমরা করতে পারি। দিন মানে এখানে দরিদ্র, এবং কেন তাকে এ কথা বলা হয় যে তিনি সব মানুষের প্রতি দরদি ছিলেন। তিনি মমতা এবং মানবিকতা এর একজন মূর্তি বিশেষ ছিলেন। 10 দিশ ভরে, এখানে 10 দিশ বলতে কি বোঝানো হয়েছে? 4টে অপশান দিতেই পারে, যে চারিদিকে পাহাড় পর্বত ঘিরে রয়েছে, চারিদিকে নদী ঘিরে রয়েছে, চারিদিকে গ্রাম ঘিরে রয়েছে, চারিদিকে ফুল কুল ঘিরে রয়েছে, এই যে চারিদিকে ফুল ফল ইত্যাদি ঘিরে রয়েছে। এবার আসবে বিদ্যাসাগরকে বনেশ্বরী বলার কারণ কি? আবার বলা যেতে পারে বিদ্যাসাগরকে কিঙ্করী বলা হয়েছে কেন? অর্থাৎ দাসীরা বা দাসেরা যেমন প্রভুর সেবায় নিয়োজিত থাকে, বিদ্যাসাগরও তেমনই আমাদের এই যে বাঙালি জাতি, এই জাতির যে দুর্বলতা, এই জাতির যে অর্থনৈতিক অবস্থা, এই জাতির যে শিক্ষার দুরবস্থা, সেগুলো মোচন করার জন্য তিনি দাস রূপ ধারণ করেছেন, তিনি ডিক্টেটরশিপ চালাননি। এইভাবেই এছাড়াও আমরা বলতে পারি যে এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার কয়টি পংক্তি আছে এটা বলতে পারি, এবং বিদ্যাসাগর কবিতায় যে পংক্তিগুলি আছে এই পংক্তির মধ্যে মিল কেমন আছে, তো সেই মিলগুলোও আমি বলে দিয়েছি। বা বলতে পারে অষ্টকের মিল কেমন, শতকের মিল কেমন, তা দিয়েও 4টে অপশান তৈরি করা যেতে পারে। এরপর আসবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কতগুলি পূর্ণচ্ছেদ ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই যে সাধারণভাবে যে আমাদের পয়ার বা ত্রিপদীর কথা বলেছিলাম, অর্থাৎ যে প্রাচীন যে কবিতা রচনার যে বিষয়টা, অর্থাৎ যে বিরাম চিহ্ন ব্যবহার, সেই বিরাম চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে মধুসূদনের কিন্তু স্বকীয়তা লক্ষ্য করা যায়। এই স্বকীয়তার ক্ষেত্রে আমার পূর্ণচ্ছেদ ব্যবহৃত হয়েছে, তার সঙ্গে কিন্তু একাধিক বিরাম চিহ্নকে ব্যবহার করা হয়, কিন্তু প্রাচীন বাংলা সাহিত্যে, তার পূর্বের বাংলা সাহিত্যে কিন্তু শুধুমাত্র ওই একদাঁড়ি আর দুদাঁড়ি ব্যবহার করা হতো। অর্থাৎ ছেদ আর জ্যোতি, অর্থাৎ আমাদের নিঃশ্বাস পড়লে একটা চিহ্ন দেওয়া হতো, আর যেখানে অর্থ সম্পূর্ণ হতো সেখানে একটা চিহ্ন দেওয়া হতো। সেই পদ্ধতি তিনি তুলে দিয়ে নতুন পদ্ধতি তিনি চালু করলেন, সেখানে কমা, সেখানে হচ্ছে সেমিকোলন, সেখানে ড্যাশ, সেখানে হাইফেন, কোটেশন ইত্যাদি মার্কগুলো তিনি চালু করলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় হেমক্লান্তি শব্দের অর্থ কী? হেমক্লান্তি, হেম মানে হচ্ছে সোনা। তাহলে এখানে 4টে যদি আমাদের অপশান থাকে, যে রক্তাভ, নীলাভ, চিরহরিত, স্বর্ণপ্রভা, তাহলে এটা স্বর্ণপ্রভা, অর্থাৎ হলুদের মতো কাঁচা সোনার মতো যে রং, সেটার সঙ্গে হেমকান্তি বলা হয়েছে। সুখ সদন কথাটির মধ্যে সদন কথাটির অর্থ কী? সদন মানে গৃহ। 4টি অপশান দিতেই পারে। এবার মধুসূদন দত্তের খুব সাধারণ প্রশ্ন, তার জন্ম সাল 1824 বলা হয়েছে, এবং শুধু বিদ্যাসাগর নয়, এই 1800 সাল বা 1801 সালের পর থেকে যে 1900 সাল পর্যন্ত
আমাদের পশ্চিমবাংলায় শুধু নয়, সারা ভারতে বহু স্টার মানুষ জন্মগ্রহণ করেছেন। বাংলাতে তো অজস্র, বাংলাতেও অজস্র। সুতরাং অনেক অজস্র মানুষ এই 1800 সালে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ যাকে আমরা বলি ঊনবিংশ শতাব্দীতে। সেই তার মধ্যেই বিদ্যাসাগরও যেমন আছেন, মধুসূদন দত্তও আছেন, তেমনি রবীন্দ্রনাথ আছেন, তেমনি রামকৃষ্ণ পরমহংসদেব আছেন, বিবেকানন্দ আছেন, বহু মানুষ। সুতরাং সালটিকে মনে রাখতে হবে। অমৃত ফল, অমৃত ফল এর যদি অপশন দেয় 4টি, দিয়ে বলে কোনটি সঠিক নয়, তাহলে অমৃত মানে হচ্ছে বোঝাই যাচ্ছে যা খেলে আমরা মৃত্যু থেকে কী পাবো, নিস্তার পাবো, অর্থাৎ মৃত্যু কখনো আমাদের গ্রাস করতে পারবে না। ঠিক এর অপোজিট হচ্ছে বিষ ফল। তাহলে অমৃত ফলের অপোজিট হচ্ছে বিষ ফল। যদি এই রকমের থাকে তাহলে সেই অপশানে গিয়ে মিথ্যা হচ্ছে বিষ ফল, অর্থাৎ যা খেলে মানুষ অমৃত লাভ করতে পারবে না। আর এই অমৃত লাভ করার ক্ষেত্রে একটি কোটেশন অবশ্যই আমরা মনে করতে পারি, সেটি হচ্ছে যাজ্ঞবল্ক্য মুনি তাঁর যে বৃহদারণ্যক উপনিষদে তিনি তার স্ত্রী মৈত্রেয়ী এবং গার্গীকে এই যে প্রশ্ন করেছিলেন যে তাদের কি চাই, তাদের এই যে সেবা, তাদের এই যে সবসময় যে তাদের স্বামীকে যেভাবে তারা সুখ শান্তি দিয়েছে এবং এই যে দর্শন রচনার জন্য যে সুযোগ করে দিয়েছে, তার জন্য মৈত্রীকে তিনি বলেছিলেন যে তোমার কি বর চাই। তার উত্তরে তিনি বলেছিলেন জেনাহাং নামৃতাসাম কিমাহং তেন কুসাম, অর্থাৎ যা না পেলে আমি অমৃত লাভ করতে পারবো না, তা নিয়ে আমি কি করব। মৈত্রীর কথা একেবারে প্রতিধ্বনি করেছিল গার্গীও। সুতরাং এই যে অমৃত লাভের জন্য যুগ যুগান্তর ধরে মানুষ কিন্তু কি হয় না, সংসার ত্যাগ করে সন্ন্যাসীতে রূপান্তরিত হয়। অনেকে সন্ন্যাসী রূপান্তরিত না হয়ে গৃহের মধ্যে থেকেও অমৃত লাভের সন্ধান করেন, অর্থাৎ মানুষকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করেন। কিন্তু রবীন্দ্রনাথের মতো আবার আমাদের বলতে হয় যে মৃত্যু চিরন্তন এবং মৃত্যু থাকবেই, কেবলমাত্র আমরা কীভাবে বাঁচব, কৃতিজ্ঞস্য সজীবতি। ক্লান্তি দূরীভূত হয়, এই ক্লান্তি দূরীভূত হয় কীভাবে? 4টে অপশন থাকলো, নিশায় সুশান্ত নিদ্রায়, দিবসে সুশান্ত নিদ্রায়, নিশায় অশান্ত নিদ্রায়, নিশায় সুশান্ত অনিদ্রায়। এভাবে আমরা এমসিকিউ প্রশ্নগুলো তৈরি করব। এরপর আমরা স্তম্ভে যাব বা সংকেতেও যেতে পারি। সংকেতে যেমন হচ্ছে 1-এ এ, 2-এ ডি, 3-এ এ, 4-এ সি। হয়তো প্রশ্নটা ছিল যে কি প্রশ্ন ছিল, একদিকে ছিল বিদ্যাসাগর তুমি বিখ্যাত, করুণার সাগর সিন্ধু তুমি সেই জানে মনে, 3-এ ছিল দিন যে দিনের বন্ধু, 4 ছিল হেমাদ্রি হেম ক্লান্তি, আর খ স্তম্ভে ছিল এ বি সি ডি। অর্থাৎ এই রোমান অক্ষরে 1 2 3 4-এর সঙ্গে এ বি সি ডি মিলিয়ে আমরা সংকেতের মাধ্যমে এর উত্তর দিতে পারবো। এরপর আসছে বিবৃতিগুলির যুক্তিসহ উত্তর নির্বাচন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় কারণ 1 বিদ্যাসাগর সাগরে বেড়াতে যেতেন, খ বা 2 নম্বর ঈশ্বরচন্দ্র অসংখ্য গ্রন্থ রচনা করেছেন, 3 ঈশ্বরের পাণ্ডিত্য তথা জ্ঞান সাগরের মতো অপরিমেয়, আর 4 কোনোটি নয়। তাহলে এখানে 3 নম্বর অপশানটা হবে, অর্থাৎ এর বিবৃতির যে কারণ সে কারণটা হবে 3-এর অপশান গ, ঈশ্বরের পাণ্ডিত্য তথা জ্ঞান সাগরের মতোই অপরিমেয়। এইভাবেই আমরা বিবৃতির মতোই আমরা চলে আসবো, সেটা হচ্ছে জ্ঞানার্জন ও সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রিক উত্তরদান। সিদ্ধান্ত বাক্য যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় মধুসূদন বিদ্যাসাগরের চরিত্র মাহাত্ম্যকে তুলে ধরেছেন। যুক্তি 1 বা ক, মধুসূদন বিদ্যাসাগর ও করুণার সমুদ্র
ঈশ্বরচন্দ্রের পর্বতের মতো প্রশস্ত উদার মনকে ফুটিয়ে তুলেছেন। খ বা 2, বিপন্ন মানুষ ও সমাজ সেবায় বিদ্যাসাগরের অবদানকে নানা উপমার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। গ বা 3, ক ও খ উভয়ই সত্য, আর ঘ সত্য ও মিথ্যা। তাহলে সিদ্ধান্ত বাক্য এবং যুক্তির সিদ্ধান্ত বাক্যটি আবার একবার বলছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় মধুসূদন বিদ্যাসাগরের চরিত্রের মাহাত্ম্যকে তুলে ধরেছেন। তাহলে ক ও সত্য এবং খ ও সত্য, উভয় সত্য হলো। আর এই প্রসঙ্গেই আমরা আরেকটি প্রশ্ন এই জ্ঞানার্জন ও সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রিক উত্তরদানের ক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি। সেটি হচ্ছে সিদ্ধান্ত বাক্য এরকম: বিদ্যাসাগর মহান সমাজ সংস্কার রূপে বিখ্যাত হয়ে আছেন। ক বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। বিদ্যাসাগর বাল্যবিবাহ বন্ধ করেছিলেন। 3 বা গ নারীদের শিক্ষা ব্যবস্থা করেছিলেন। আর ঘ সবগুলি সত্য। এই শেষ প্রশ্নটি হবে, অর্থাৎ আমরা সিদ্ধান্ত বাক্য ছিল বিদ্যাসাগর মহান সমাজ সংস্কার রূপে বিখ্যাত হয়ে আছেন। এর চতুর্থটি অর্থাৎ চতুর্থ অপশানটি অর্থাৎ ঘটি, অর্থাৎ যাকে বলা হচ্ছে সবগুলি সত্য, এটি এখানে টিক দিতে হবে। এইভাবে আমরা আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতাটির আলোচনা করলাম, কবির আলোচনা করলাম, কবিতার মধ্যে অবস্থিত মহান চরিত্র বিদ্যাসাগরের সম্পর্কে আলোচনা করলাম, এবং সর্বোপরি মধুসূদন সেই চরিত্রকে কেমনভাবে সাজিয়েছেন তার উল্লেখ করলাম, এবং সর্বশেষে বিভিন্ন MCQ এবং OMR-এ যে ব্যবস্থাপনাটি এবং যে প্রশ্ন এবং তার যে উত্তর দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবে।